আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদন। আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে সংস্থার মিশন মন্তব্য। বিকেলে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও ৪ উপদেষ্টা। বঙ্গভবনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপ। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে প্রধান উপদেষ্টার আশ্বাস। এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে। জামিনে মুক্তি চেয়ে আইনজীবীর আবেদন। এবং ফ্যাসিবাদী সরকারের পতন হলেও চক্রান্ত শেষ হয়নি। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। সালে ৪টি সুপার মুন দেখার সুযোগ পাওয়ার খবর। জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বৈষম্য বিরোধী আন্দোলনে ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বাংলাদেশে এই পট পরিবর্তনে আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ঐতিহাসিক সুযোগ হিসেবেও দেখছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার তার্ক। আগামী সপ্তাহে জাতিসংঘ মিশন বাংলাদেশে আসবে বলেও জানানো হয়। পান্থ রহমানের রিপোর্ট। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নাম বদলে রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। গোটা জুলাইয়ের আন্দোলনে প্রাণ যায় শিশুসহ কয়েকশো মানুষের। পথ ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে দাবি ওঠে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের। আন্দোলনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন জানিয়েছে, গণমাধ্যমে পাওয়া তথ্য মতে ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে ৩২ শিশুসহ ৬০০-র বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে ৪ আগস্টের মধ্যেই মারা যায় ৪০০-র মতো। বাকি ৫ থেকে ৬ আগস্টের মধ্যে নিহত হয় ২৫০ মানুষ। ৭ থেকে ১১ আগস্টের মধ্যে মারা যায় আহতদের অনেকে। নিহতদের মধ্যে বিক্ষোভকারী ছাড়াও পথচারী ও ঘটনা কাভার করতে আসা সাংবাদিক রয়েছেন। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law. An inclusive human rights anchored approach will ensure that this transition succeeds. মানবাধিকার কমিশনার আরও জানান, আগামী সপ্তাহে আসছে তাদের প্রতিনিধি দল। I'm deploying a team to Dhaka next week to discuss areas in which my office can support this transition. The team will also discuss the modalities for an investigation into human rights violations in the context of the recent violence and unrest. প্রতিবেদনে এও উল্লেখ করা হয়, হাসিনা সরকারের পদত্যাগের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং পুলিশ সদস্যদের প্রতিশোধমূলক হত্যার খবর পাওয়া গেছে। এছাড়াও ১৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা শেখ হাসিনার কর্মী ও সংবাদকর্মীদের ওপর হামলা এবং তাদের ছবি তোলা থেকে বিরত থাকতে হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয় প্রাথমিক প্রতিবেদনে। পান্থ রহমান, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ধানমন্ডির ৩২ নম্বরে কেউ যদি শোক পালন করতে চায়, ফুল দিতে যেতে চায়, আমরা আমাদের জায়গা থেকে তাদের বাধা দিতে পারি না। এটি তাদের ব্যক্তিগত বিষয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। সার্জিস বলেন, যে ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন তা করা হবে।
ওই ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেও জানান সার্জিস আলম। স্পষ্ট ডিসিশন আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে যেই ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে আসলে ওই ঘটনার সাথে সম্পৃক্ত, এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয় তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করছে, সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন আরও 4 জন উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান। 4 জন যুক্ত হওয়ার মাধ্যমে উপদেষ্টাদের সংখ্যা দাঁড়ালো 21 জনে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এক পরিবর্তিত পরিস্থিতিতে গত 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূস সহ 17 জন উপদেষ্টা দিয়ে যাত্রা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের। উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও 4 জন। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা সেখানে উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদে এই 4 নতুন উপদেষ্টার যোগ দেওয়ার মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন 21 জন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন 4 উপদেষ্টার শপথের পর বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদের এটি দ্বিতীয় বৈঠক। 17 জন উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। নতুন 4 উপদেষ্টার শপথ নেয়ার মধ্য দিয়ে সরকারের কাঠামো হল 21 জনের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী জানান, তাদের মধ্যে সাম্প্রতিক চলমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন মোদী। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুই দেশের 2 শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিউ মার্কেটে হকার শাহজাহান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। টেলিফোনে আড়িপাতা সংস্থা বলে পরিচিত সরকারের ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক, অবসরে পাঠানো সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থেকে আটকের পর ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। বিকেলে জিয়াউল আহসানকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। কোটা বিরোধী আন্দোলন চলার সময় রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চান তদন্তকারী পুলিশ কর্মকর্তা। 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে জামিনে মুক্তি চেয়ে আবেদন জানান তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার। তার আপন বোন ছিলেন আজকে আদালতে, যেহেতু বোন সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। একই মামলায় আগে থেকেই পুলিশ রিমান্ডে আছেন
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও নব্য ফ্যাসিবাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। পরাজিত শক্তির চক্রান্ত অব্যাহত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ভারতে অবস্থান করা শেখ হাসিনা যে কোনো সময় সুযোগ নিতে পারে। সবাইকে সতর্ক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। খুব দ্রুত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে। ছাত্র জনতার বিজয়কে সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটাও তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই আন্দোলন সফল হবে। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সহায়ক থাকতে হবে। এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখন আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। বেগম খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। চাকরি জাতীয়করণ সহ 4 দফা দাবিতে আন্দোলনরত গ্রাম পুলিশ সদস্যদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। 4 দফা দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেন গ্রাম পুলিশ সদস্যরা। বঙ্গভবনে নতুন 4 উপদেষ্টার শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় আন্দোলনকারীদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আমি এটা পরশু ফার্স্ট আওয়ারে দেখব। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমাদের নেতৃবৃন্দ থেকে 5-7 জন আমার কাছে আসো, আবার ওখানে সেক্রেটারি সাহেব থাকবেন, আমরা বসে এটা দেখব। যদি এটা করা যায় আমি আশ্বাস দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ। রবিবারের মধ্যে অভিযুক্তের ফাঁসির দাবিতে মমতা ব্যানার্জির আলটিমেটাম। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। কোটা সংস্কার আন্দোলনের সময় করা হয়রানিমূলক সব মামলা অন্তর্বর্তী সরকার প্রত্যাহারের ঘোষণা দেয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যাকাণ্ডের বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে। আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের করা মামলা প্রত্যাহার হলে ওই হত্যাকাণ্ডের বিচার কিভাবে হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সচেতনরা। এহসানুল হক সুমনের ভিডিওতে মেরিনা লাভলির রিপোর্ট। কোটা আন্দোলনে গত 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। এরপর 17 জুলাই তাজহাট থানায় পুলিশের করা মামলার একটি অংশে আন্দোলনকারীদের ছোড়া গুলিতে আবু সাইদের মৃত্যুর কথা উল্লেখ করা হয়। আবু সাইদ হত্যাকাণ্ডের 1 মাস পেরিয়ে গেছে,
এখন পর্যন্ত তার পরিবার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবু সাঈদ হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা করা হয়নি। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। তারপর আমরা আত্মবিশ্বাসী 31 আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। তাহলে আবু সাঈদের হত্যার বিচার হবে কোন মামলায়, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতনদের। আবু সাঈদের পরিবারকে ইমিডিয়েটলি নিরাপত্তা দিয়ে প্রশাসন এবং পুলিশের লোকেরা তাদের আত্মীয়স্বজনকে নিয়ে এসে তাদের বক্তব্য দিয়ে আদালতে অথবা থানায় একটা মামলা দায়ের করা। কোটা আন্দোলনের সময় পুলিশের করা সকল মামলা উঠে গেলে তদন্ত কার্যক্রম কিভাবে চলবে জানালেন পিবিআই এর এই কর্মকর্তা। এজাহারে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নাম নেই। এজাহারে গর্ভে বলা হয়েছে অনেকগুলো কথা, এখানে কোনো শিক্ষার্থী আসামি নেই। সুতরাং আমি মনে করি না যে এই মামলাটি এই কারণে খারিজ হবে। এদিকে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত সহ হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জোর দাবি জানাই যে আসলে তাদের পরিবারের পক্ষ থেকে যেন একটা হত্যা মামলা করা হয়। আমরা তো রাজপথ ছাড়তেছি না, আমরা রাজপথে আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আবু সাঈদ হত্যার সময় দায়িত্বে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে গত 13 আগস্ট বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 3 আগস্ট অপেশাদার আচরণের জন্য এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কিছুটা সময় দিতে চান ক্রেতারা। তারা বলছেন এখনও পণ্যের দাম আগের মতোই। কয়েকটি সবজির দাম কমলেও বেশিরভাগের দাম কিছুটা বেড়েছে। চাল ডালের দাম অপরিবর্তিত রয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে দামের উত্তাপ কেমন, এমন প্রশ্ন শেষ না হতেই কিছুটা তীরে আসেন ক্রেতারা। গত মাসে ইলিশ মাছ কেজি 700 টাকা 800 টাকা, এই মাসে 900 টাকা। আপনারাই বলেন কোথায় কমলো? টমেটো নিছি গত সপ্তাহে 140 টাকা, এখন বেচতে 160 টাকা। আপনার টিভিতে লেখেন 180, আমরা বাজারে দেখে 200। সব জিনিসের দাম বেশি, কোনো জিনিসের দাম কমেনি। পেঁয়াজ এখনো বাজারে আলু বেশি 55 টাকা 60 টাকা কেজি, আলু বলছে 40 টাকা কেজি, পেঁয়াজ 110 টাকা। ইলিশ মাছ স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে, অন্য সব ধরনের মাছের দামও বেড়েছে। ক্রেতাদের কেউ কেউ বলছেন গেল কয়েক বছরে বাজার যেভাবে নিয়ন্ত্রণহীন, মাত্র কয়েক দিনেই সেই বাজারে পণ্যের দাম নাগালে আসবে এমনটি ভাবা ঠিক নয়। এখন তো আর কোথাও চাঁদা দেওয়া লাগতেছে না। এখন আমরা মনে করি যে মুভমেন্ট হয়েছে সেটা ঠিক আছে, এটা পজিটিভ, বাট সবাই চায় হলো যে সহনশীল একটা পরিবেশ। 320 টাকা কাঁচামরিচ, এর আগে কিনছে 200 টাকা কেজি, এখন 320 টাকা। সব জিনিসের দাম চড়া, সবকিছুর দাম বেশি চাইতেছে আজকে। সবগুলোই এখনো বেশি মনে হচ্ছে আর কি। আশা করতেছি 2-1 সপ্তাহের মধ্যে কমে যাবে সবকিছু। 50 টাকা কেজি, দোনল 40, সিসিঙ্গা 50, ভেন্ডি 50, বটবটি 60, পেঁপে 30। খুচরা বাজারে কিছুটা আগের মতো দাম বৃদ্ধি আছে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম 2 থেকে 5 টাকা কমেছে, তবে এর কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে। অপরিবর্তিত আছে আলু আদার দাম। আলুর দামটা যেখানে 52 ছিল এখন 45-46 আর কি। আদাটা পরিবর্তন হয় নাই। খুচরা বাজারে যদি 60 বেচে তাহলে প্রভাব তেমন পড়ে নাই। বেড়েছে কাঁচা মরিচের দামও। দেশি ও সোনালী মুরগির দাম অপরিবর্তিত আছে। সামান্য কমেছে ফার্মের মুরগির দাম। ক্রেতারা বলছেন পরিবহনের ভাড়া কমানো, ধাপে ধাপে চাঁদাবাজির যে সংস্কৃতি তৈরি হয়েছে সেগুলো একেবারে বন্ধ করা না গেলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে না। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ডে উত্তাল পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এ ঘটনায় রাজ্য জুড়ে চলছে আন্দোলন। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভরত বিজেপির এসব নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের 1 দফা দাবি জানিয়েছে বিজেপি। এদিকে ভারতের উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের 138 বছর পুরনো আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকে ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে চলছে একটানা বিক্ষোভ। নিহত চিকিৎসক ছিলেন কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। ময়নাতদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে।
ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে রাস্তায় নামে বিজেপি নেতাকর্মীরা। এই সময় তারা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে বিক্ষোভরত বিজেপির এসব নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সিজিও কমপ্লেক্সের বাইরে এই ঘটনা ঘটে। ওই সময় বিজেপির একাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত এই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার রাতে রাজ্য জুড়ে নারীরা রাত দখল কর্মসূচি পালন করেন। এরই মধ্যে একটি দল আরজিকর হাসপাতালে ঢুকে ব্যাপক হামলা চালায়। এ সময় যানবাহন ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। কলকাতার পুলিশ দাবি করেছে অন্তত 15 পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। ভাঙচুরের পর গতকাল সকালে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরজিকর হাসপাতালের ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে মমতা ব্যানার্জি বলেছেন, বাংলা মাকে অসম্মানের জবাব দিতে হবে বিজেপিকে। তিনি আরও জানান, এটি তার দলের সিদ্ধান্ত, দোষীদের শাস্তি দেওয়া হোক। তিনি এও দাবি তোলেন, আগামী রোববারের মধ্যে দোষীদের শাস্তি দেওয়া হোক। হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ চলছে। হত্যাকারীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। তৃণমূল রাজ্যসভার সংসদ সদস্য সুখেন্দু শেখর রায় এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ান। তিনি নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে যোধপুর পার্কে নেতাজির ভাস্কর্যের পাদদেশে বিকেল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ ও দেব ওই নারী চিকিৎসক হত্যার প্রতিবাদ জানান। এদিকে ভারতের উত্তরাখণ্ডের হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 9 দিন পর তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই নার্স উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। রাজ্যের সঙ্গে লাগোয়া উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকায় ছিল তার বাসা। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সিসি ক্যামেরার ভিডিওতে গত 30 জুলাই সন্ধ্যায় রুদ্রপুরে ইন্দ্রচক থেকে ওই নার্সকে একটি ইলেকট্রিক রিকশায় উঠতে দেখা যায়, কিন্তু উত্তরপ্রদেশের বিলাসপুরের কাশীপুর রোডে নিজের ভাড়ায় বাসায় ফেরেননি তিনি। সৈয়দ অদিত, চ্যানেল আই। এবার আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মঞ্চনাটক গুঞ্জান বিবির পালা। পদাতিক নাট্য সংসদের জনপ্রিয় পরিবেশনা এই নাটক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইক সিদ্দিক। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটোল টাটা বিশেষ সংবাদ। সালে 4টি সুপারমুন দেখার সুযোগ পাবে বিশ্ববাসী। এর মধ্যে সামনের মঙ্গলবার সন্ধ্যার দিকে দেখা যাবে এবছরের প্রথম সুপারমুন। আকাশে দেখা যাবে বড় ও উজ্জ্বল সুপারমুন। বিশেষ করে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসে উপস্থিত হয় তখন তাকে সুপারমুন বলা হয়, যা দেখতে বড় ও চমকপ্রদ হয়ে থাকে। বছরের প্রথম সুপারমুন পৃথিবী থেকে 2,24,917 মাইল দূরে থাকবে। পরেরটি 17 সেপ্টেম্বর 3 লাখ মাইল দূরে থাকবে। তবে অক্টোবরের সুপারমুনটি পৃথিবী থেকে কম দূরত্বে অবস্থান করবে, যা 2,22,055 মাইল দূরে থাকবে। এছাড়াও বছরের শেষ সুপারমুন দেখা যাবে নভেম্বরে, যা 2,24,853 মাইল দূরে থাকবে। এবার জানাবো কৃষি সংবাদ। মেহেরপুরে খরার কবলে পড়েছে রোপা আমন আবাদ। পর্যাপ্ত বৃষ্টি না থাকায় জমিতে সেচ দিয়ে ধানের চারা রোপণ করতে হচ্ছে চাষিদের। এতে খরচ বেড়ে গেছে। পাট কেটে ধান রোপণ করবে, সেখানেও পানির অভাবে পাট কাটতে পারছে না চাষি। পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে সম্পূরক সেচ দিয়ে রোপা আমন আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও সেনাবাহিনী। আর পর্যটক আকর্ষণে ছাড়সহ বিভিন্ন সুবিধা নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বের শীর্ষ 100 লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির 7টি বাংলাদেশের। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সংগঠন এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ঢাকার আশুলিয়ায় সাদাতিয়া সোয়েটার্স লিমিটেড সম্প্রতি 91 পয়েন্ট নিয়ে প্ল্যাটিনাম রেটিং পেয়েছে। এরই মাধ্যমে বাংলাদেশের লিড সার্টিফাইড কারখানার মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হয়েছে এই কারখানা। ফ্যাক্টরিটি যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের লিড সার্টিফাইড ফ্যাক্টরির সংখ্যা দাঁড়িয়েছে 226টি। এর মধ্যে 89টি প্ল্যাটিনাম, 123টি গোল্ড, 10টি সিলভার এবং সার্টিফাইড ফ্যাক্টরি 4টি। প্রিয় দর্শক, আবারও সময় হয়ে গেল একটি বিরতির। এবার বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। রাজধানী সহ সারা দেশে 27 দিন বন্ধ থাকার পর আবারও বেশিরভাগ ট্রেন চলাচল করছে। তবে নাশকতার কারণে অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় জামালপুর এক্সপ্রেস এবং সিলেটগামী পারাবাদ, সিরাজগঞ্জ এবং বুড়িমারি এক্সপ্রেস এখনও চলছে না। রেল কর্তৃপক্ষ জানিয়েছে অনলাইন ও কাউন্টারে সবগুলো ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। মাসরুর শাকিলের রিপোর্ট। দেশজুড়ে ছাত্র আন্দোলন চলাকালীন ট্রেন ও অগ্নিসংযোগ, কোচের দরজা জানালা ভেঙে ফেলা ও নাশকতার ঘটনা ঘটলে 18 জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 1 থেকে 3 আগস্ট সীমিত পরিসরে চললেও পরে আবারও বন্ধ করে দিতে হয়। 27 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়। 12 আগস্ট থেকে মালবাহী ট্রেন এবং 13 আগস্ট থেকে চলছে লোকাল ও কমিউটার। ভালো লাগাও কাজ করতেছে, অনেকদিন পর ট্রেন চালু হয়েছে। তো আমার ফ্যামিলি আসলে চিটাগংয়ে আটকা পড়েছিল আর কি। সে ইন দ্য মিন টাইম আমাদের টিকিটও কাটা ছিল, কিন্তু পরে আসলে আসতে পারিনি। টিকিট আসলে আমাদের 23-26 তারিখে ওই সময় কাটা ছিল, তো পরে যেতে পারিনি, যে এখন আবার ব্যাক করছি আর কি। 20 আগস্ট থেকে বুড়িমারি এক্সপ্রেস ও 1 সেপ্টেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হবে। ডিজেলের সাপ্তাহিক বন্ধ আছে, অবডে সমস্ত ট্রেন আজকের থেকে চলাচল করবে। পারাবদ এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, এই দুটা গাড়ি ওই নাশকতার জন্য কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা ওই কোর্সগুলো এখনো ব্যালেন্স করতে পারি না। এগুলো রিপেয়ারিংয়ের পর ইনশাল্লাহ আমরা আবার চালানোর ব্যবস্থা। তবে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও সিলেটগামী পারাবত এক্সপ্রেস চালু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদেরও বিচার দাবি করেছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় নেতারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো অনেক পুলিশ কর্মকর্তারাও হত্যাকাণ্ডের নির্দেশদাতা। তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক আমিনুল হক সহ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহারের দাবি জানান সাইফুল আলম নীরব। অনেক ছাত্র জনতাকে হত্যা করেছে, সেখানেও শেখ হাসিনাকে প্রধান আসামি করে অন্যান্য আওয়ামী লীগ নেতাদের যেসব পুলিশ কর্মকর্তা নির্দেশ দিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সাজা দিতে হবে। অবিলম্বে তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করতে হবে। কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কোনারপাড়ায় এ ঘটনা ঘটে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম জানান, হাতিটির আনুমানিক বয়স 25 থেকে 30 বছর। স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বন্য হাতিটি। পরে বসত ভিটায় ঢুকে পড়লে সে সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছে ময়নাতদন্ত করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি। ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার ও সকলের প্রতি আহ্বান জানান পেশাজীবী নেতারা। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবি মিলনায়তনে এফডিইবি প্রতিনিধি সম্মেলনে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণে 8 দফা দাবিও জানানো হয়।
প্রকৌশলী মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। অনুষ্ঠানে বক্তারা দেশ গঠনে যোগ্য প্রকৌশলীদের মূল্যায়ন এবং কারিগরি শিক্ষা বোর্ডকে সঠিক ধারায় ফিরে আনার দাবি জানান। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন বিসিএসে বাদ পড়া 259 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। 14 বছর পর নিয়োগের চিঠি পাওয়া কয়েকজন বলেছেন তারা সম্মানিত হয়েছেন, তবে এখন আর ওই পদে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব নয়। এবার জানাবো খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তার সরে যাওয়ার বিষয়টি একজন বোর্ড পরিচালক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিসিবির সিনিয়র পরিচালকদের সঙ্গে যোগাযোগ রাখছেন সভাপতি পাপন। তিনি পদত্যাগ করলে আবারও নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে। গত 5 অগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজমুল হাসান পাপন ওই মন্ত্রিসভার সদস্য ছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বিসিবির কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না পাপন। 2012 সালের অক্টোবরে বিসিবির সভাপতি হন নাজমুল হাসান পাপন। এরপর থেকে তিনি এই পদেই রয়েছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন 2 টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং মিলিয়ে পুরো দস্তুর অনুশীলন করেছে টিম টাইগার্স। টি-20 বিশ্বকাপ ও কানাডায় গ্লোবাল টি-20 লিগের পর এই প্রথম লাল বলের ক্রিকেটে নামছেন পেসার শরীফুল ইসলাম। অনুশীলনের পর্যাপ্ত সময় পাওয়ায় খুব একটা সমস্যা হবে না জানিয়েছেন তিনি। Really had to prepare for Red Bull cricket after a long time. So, but we need to adjust because I have some days, so I need to more preparation, my fitness and like bowling workloads. I think it's almost covered.